চলো আজকের সেশন শুরু করা যাক। আজ আমরা শুরু করব আমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। তো দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং। তো কিছুটা আমরা আজকে কমিউনিকেশনও শিখব এবং ফাইনালি আমরা নেটওয়ার্কিংও শিখব। মজার ব্যাপার হচ্ছে আমরা মোবাইল সম্বন্ধে জানব। তো কমিউনিকেশনের উপাদান কি 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 সেটআপমেন্টের মাধ্যমে আমরা একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। তাহলে কারোর সাথে কমিউনিকেট করার জন্য মানে অ্যাটলিস্ট দুইটা জায়গা দরকার, দুইটা সেট আপ দরকার, যে সে কমিউনিকেট করতে চায় এবং আরেকজনের সাথে কমিউনিকেশন করতে চায়, একজন কমিউনিকেশন করতে চায় এবং আরেকজনের সাথে কমিউনিকেশন করতে চায়। তাহলে অবশ্যই সেখানে আছে উৎস, সেখানে আছে গন্তব্য। আচ্ছা, উৎস এবং গন্তব্যে তো আমরা যখন কথা বলি, মুখের ভাষায় কথা বলি, তখন তো সিম্পলি আমরা কথা বললাম, সে কথাটা বাতাসের মধ্যে ভাসতে ভাসতে আরেকজনের কানে চলে গেল, ভালো কথা। কিন্তু সেটা যদি আইসিটির ভাষায় কোনো মোবাইলের মাধ্যমে, কোনো যন্ত্রের মাধ্যমে করতে চাই, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে যখন আমরা এক দেশে বসে, একটু দূরের কথা চিন্তা করি, যখন আমরা এক দেশে বসে আরেক দেশে আমাদের তথ্য পাঠাই, অথবা যখন আমরা এইখানে বসে আমাদেরই দেশের ভিতরে অন্য একটা জায়গায় তথ্য পাঠাই, এটাই স্বাভাবিক যে সেখানে আমরা জোরে চিৎকার করলে, জোরে ডাক দিলে সেখানে সেই তথ্যটা যাবে না। তাহলে সে তথ্য যাবে কিভাবে? সে তথ্য যাবে, আমরা যখন প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে একটা কারেন্টের উপাদান হিসাবে যাবে, একটা কারেন্টের তড়িৎ হয়ে এটা প্রবাহিত হবে। তাহলে আমরা যখন একটা কথা বলি, সেটা একটা ডিভাইসের ভিতরে যাবে, সেই ডিভাইসের ভিতরে যাওয়ার পর সেই ডিভাইসটা আমাদের কথাকে আমাদের কথাকে কম্পিউটার বুঝতে পারে, মেশিন বুঝতে পারে, সেই ভাষায় রূপান্তর করবে। সেই মেশিনটাকে তারপর সে বাতাসে ছেড়ে দেবে, ধরো অ্যান্টেনা ছেড়ে দেবে। তারপর আমাদের অনেক টাওয়ার আছে, টাওয়ারগুলো হচ্ছে যে এগুলা পাড়ি দিয়ে, টাওয়ার পাড়ি দিয়ে, ঠিক আছে, গন্তব্যের কাছে যাবে। এখন গন্তব্যে গেল আমার ভাষাটা, এখন গন্তব্যে যে বসে সে যে একজন মানুষ, সে যখন আমার ভাষাটা শুনতে চায়, তখন তার কাছে হচ্ছে যে এটা মানুষের শ্রবণযোগ্য এরকম কিছু হয়ে যেতে হবে। কারণ কম্পিউটার যে বোঝে তা কিন্তু আমার মানুষ সহজভাবে বুঝতে পারে না। তাহলে মানুষের ভাষায় রূপান্তর হতে হবে। তাহলে এই জিনিসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, মানুষ যা বোঝে এবং মানুষের ভাষায় যা জিনিস হয় তা হচ্ছে খুবই ন্যাচারাল, যাকে বলা হয় অ্যানালগ সিস্টেম। এবং যা কম্পিউটার বোঝে তাকে বলা হয় ডিজিটাল সিস্টেম, কারণ কম্পিউটার বোঝে ডিজিট, তাই তাকে বলা হয় ডিজিটাল সিস্টেম। এখন আমরা আসলে বর্তমানে বলি কি যে দেশ ডিজিটাল হয়ে গেছে, গ্রাম ডিজিটাল হয়ে গেছে। ব্যাপারটা এইরকম না যে ডিজিটাল মানে খুব ভালো। ব্যাপারটা আসলে এইরকম, ডিজিটাল মানে কম্পিউটার প্রবর্তিত, সংখ্যার মাধ্যমে প্রবর্তিত, তাকে বলা হয় ডিজিটাল। তো এটাতে আসলে ভালো খারাপ বিবেচনা করা হয় না, যেহেতু সেটাকে আমরা খুব ভালোভাবে বিবেচনা করা শুরু করছি। যাই হোক, তো উৎস এবং গন্তব্য যদিও মানুষ, শ্রবণযোগ্য মানুষ বা অনুধাবন করার যোগ্য মানুষ, কিন্তু এর মাধ্যম যে মাঝখানে আছে, যে এদেরকে সরাসরি পাঠানো যায় না, তাই আরও দুইটা কমিউনিকেশন উপাদান দরকার। তারা হচ্ছে এক প্রেরক, আরেক হচ্ছে প্রাপক। অর্থাৎ আমাদের উৎসকে পাঠানোর উপযোগী করে যে মেশিনটা আছে তার নাম হচ্ছে প্রেরক, এবং গন্তব্যে যে বসে আছে সে যাতে বুঝতে পারে তার উপযোগী করে দেওয়ার যে মেশিন আছে তার নাম হচ্ছে প্রাপক। এবং এই যে প্রেরক প্রাপকের কাছে পাঠাবে তার জন্য দরকার হচ্ছে আমাদের মাধ্যম। তাহলে কমিউনিকেশন উপাদান কয়টি? 5টি। উৎস, উৎস যাবে প্রেরকের কাছে, প্রেরক সেই জিনিসটাকে প্রসেস করে যেভাবে পাঠানো যায় সেইটা মাধ্যমের কাছে পাঠাবে। সেই মাধ্যম একটা হতে পারে, অতিরিক্ত হতে পারে। ওই মাধ্যম হয়ে 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 প্রাপক পাবে। সেই প্রাপক সেটাকে বিশ্লেষণ করে গন্তব্যের যে ব্যক্তি বসে আছে বা গন্তব্যে যেই কমিউনিকেশন বসে আছে তার কাছে পাঠাবে, ফর্মুলেটেড করে। ওকে, তাহলে বুঝলাম কমিউনিকেশন 5টি উপাদান এবং কেন, কার সিরিয়াল, কার পরে কেন। চলো আঁকানো যায়। ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ হচ্ছে গতি। কী ধরনের গতি? আমরা যদি দৌড়াতে থাকি তাহলে একটা হিসাব করা হয়, যেহেতু অত অনেক গতি বেশি, কীরকমভাবে যায়, হয়তো সে প্রতি সেকেন্ডে আরেকটা মানুষের চাইতে বেশি দৌড়ায়। মানে আমি এক সেকেন্ডে হয়তো 5টা লাফ দেই বা 5টা হচ্ছে পা ফেলেই, আরেকজন হচ্ছে এক সেকেন্ডে 4টা পা ফেলে, এর মানে আমার দৌড়ের গতি বেশি। ব্যান্ডউইথ হচ্ছে কার গতি মাপে? ব্যান্ডউইথ মাপে ইন্টারনেটের তথ্যের গতি, বা বলা যায় যে আমাদের কন্টেন্টের গতি। কীরকম গতি? যে ধরো আমরা একটা ভিডিও ফাইল ডাউনলোড করতে চাই, তাহলে এটার গতিটা কি? গতিটা বলতে হচ্ছে কি প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা নামছে, কতটুকু ডেটা আপলোড করতে পারতেছি অথবা নামাতে পারতেছি, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে কিন্তু আমরা আসলে এমবিপিএস দিয়ে চিনি, যে এত এমবিপিএস, এত এমবিপিএস। এমবিপিএস মানে কি? এমবি, মেগাবাইট, পিএস, পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু মেগাবাইট তথ্য আদান প্রদান হচ্ছে।
এখন আইসিটির ভাষায় ব্যান্ডউইথকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর ভিতরে আছে একটা ব্যান্ডউইথ যার নাম হচ্ছে ন্যারো ব্যান্ডউইথ। ন্যারো মানে হচ্ছে খুবই চিকন। তো ন্যারো ব্যান্ডউইথটা কতটুকু হচ্ছে যে ডেটা দিতে পারে, সে হচ্ছে 45 থেকে 300 বিপিএস দিতে পারে, মানে কি বিট পার সেকেন্ড। এখন এটা টেলিগ্রাফির জন্য যথেষ্ট। তোমরা জিজ্ঞেস করতে পারো যে টেলিগ্রাফি কি। তোমাদের যারা আমাকে শুনতেছো অনেকেই টেলিগ্রাফি চিনো না। টেলিগ্রাফি হচ্ছে এরকম একটা যন্ত্র যা এক সময় একজন হচ্ছে লিখতো এবং আরেক পাশে বসে সেটা কাগজের মতো বের হইতো। এখন বর্তমানে যেমন হচ্ছে যে অনেক বড় বড় অফিস আদালতে দেখো যে একটা মেশিন থেকে কিছু তথ্য বের হচ্ছে, যদিও সে টেলিগ্রাফি না, বাট এক সময় সেটা দিয়েই কমিউনিকেশন করা হতো। তখন ভয়েস পাঠানো যেত না, তখন কথা পাঠানো যেত না, লেখা পাঠাইতো। ওই লেখা বের করে তারপর দেখতো যে কী লেখছে। তারা খুব সাংকেতিক অনুসারে ছোট ছোট জিনিস লিখতো, তার মাধ্যমে মানুষ বুঝতে পারতো তথ্য পাঠানোর প্রথম দিকের কথাগুলো। তখন টেলিগ্রাফি ছিল। এরপরে আসে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের স্পিড অনেক বেশি তুলনামূলক ন্যারো ব্যান্ডের চাইতে। তার স্পিড প্রায় 9600 বিপিএস। এখন যেহেতু প্রায় এটা কেবিপিএস এর দিকে চলে আসছে, এখন এটাকে কি করলো, এটা প্রিন্টার এখন তোমরা চিনো। টেলিগ্রাফির মতোই হচ্ছে প্রিন্টার, তবে প্রিন্টার বেশি আধুনিক। প্রিন্টারে হচ্ছে যে কালার জিনিসও প্রেরণ করা যায় এবং আরও জটিল জটিল জিনিস প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে বের করা যায়। তারপর আছে কার্ড রিডার। কার্ড রিডার সম্বন্ধে আমরা প্রথমত বলছিলাম। কার্ড রিডার হচ্ছে ওই যুগের সময়কার তথ্য আদান প্রদান করার জন্য, কোনো ভিডিওকে অ্যাক্সেস করার জন্য কার্ড রিডার নামে একটা যন্ত্র ব্যবহার করা হতো। ওকে, এরপর হচ্ছে টেলিফোন, যেটা আজও পর্যন্ত আমরা ইউজ করি। এই টেলিফোনও ভয়েস ব্যান্ড ইউজ করে। কোন টেলিফোন? যেটা হচ্ছে আমরা টাকা খরচ করে কথা বলি, তখন ওইটা ভয়েস ব্যান্ড ইউজ করে, কারণ ওর জন্য অতিরিক্ত বেশি স্পিডের দরকার নাই, কারণ শুধু কথাটাকে ট্রান্সলেট করে যাচ্ছে। ওকে, এরপরে আমাদের আছে ব্রডব্যান্ড, যে হচ্ছে মোটামুটি খুবই শক্তিশালী এবং বর্তমান ইন্টারনেট চালানোর জন্য আমরা ব্রডব্যান্ড সবচেয়ে বেশি পছন্দ করি। যাদের কাছে ভয়েস ব্যান্ড দ্বারা আসলে ইন্টারনেট চালানো যায়, কিন্তু ভয়েস ব্যান্ড দ্বারা ইন্টারনেট চালায় সেটা স্লো হয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছ স্পিড কম। আর ব্রডব্যান্ডের স্পিডটা হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত। ভাবতেই পারো যে অনেক বেশি। তাহলে এই ব্রডব্যান্ড কারা ইউজ করে? এটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল নামে এক ধরনের কেবল আছে, যার ভিতরে ব্রডব্যান্ডের স্পিড পাওয়া যায়, মানে ব্যান্ডউইথ পাওয়া যায়। স্পিড ব্যান্ডউইথ একই কথা। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, যার ভিতরে হচ্ছে যে ব্রডব্যান্ডের সুবিধা পাওয়া যায়, যেটা এখন বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ এবং আছে স্যাটেলাইট। আমরা এই কোঅ্যাক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট এই বিষয় নিয়ে আলোচনা করব একটু পরে। আসা যাক। এরপরে আছে মেথড। মেথড হতে পারে দুই ধরনের, সেটা হতে পারে প্যারালাল মেথড এবং সিরিয়াল মেথড। তো প্রশ্ন আসে যে মেথড কি? মেথড হচ্ছে এই যে আমরা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, যেহেতু আমরা তথ্য নিয়ে কথা বলছি, কমিউনিকেশন নিয়ে কথা বলছি, তাহলে কমিউনিকেট করার জন্য আমাদের তথ্য পাঠাতে হবে। এখন যে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, সেটা আমরা কিভাবে পাঠাবো, কোন অনুসারে পাঠাবো? তাহলে প্যারালাল মানে কি? ধরো জিনিসটাকে চিন্তা করো যে আমি একটা কথা বললাম, সেই কথাটাকে এখন পাঠাতে হবে। সেটা হচ্ছে যে 5টা, মানে কথাটাকে ধরো অনেকগুলো গাড়িতে নেওয়া হবে, ঠিক আছে? তো ধরো 5টা লেন আছে, 5টা গাড়ির লেন আছে, ঠিক আছে? প্রত্যেকটা গাড়িতে আমার কথাকে কিছু কিছু ভাগ আকারে গাড়ি নিচে থুয়ে দিল, মানে আমি যতটুকু কথা বলতেছি এটা নিতে গাড়ির দরকার, ঠিক আছে? ওর জন্য গাড়ির দরকার। এখন ওই কী করলো, প্রত্যেকটা গাড়িতে আমার কথাটাকে অল্প 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 করে রেখে পাশাপাশি 5টা লাইন আছে, রাস্তা আছে, সেই 5টা রাস্তা হচ্ছে গাড়ি 5টা ছুটে দিল। তাহলে কি হলো, এটা হচ্ছে প্যারালালি বাসগুলো আগাইতে যাচ্ছে, কোনো গাড়ির পিছনে কারো যেতে হচ্ছে না, কোনো গাড়িতে কোনো গাড়ির সমস্যা হচ্ছে না, কারণ তাদের লেন আলাদা, তাদের রাস্তা আলাদা। 5টা রাস্তা আছে, 5টা রাস্তায় 5টা গাড়ি, গাড়িগুলো চলতে 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 চলে গেলো। তারপর যার কাছে যাও, তার কাছ থেকে আমার কথাগুলো গাড়ি থেকে বের করে জোড়া দিয়ে দিয়ে দিল। এটা হচ্ছে প্যারালাল মেথড, এভাবে যাওয়া। আরেকটা আছে, সেটা হচ্ছে সিরিয়াল মেথড। কীরকম? ধরো আমার কাছে একটা রাস্তায় আছে, সেই রাস্তা অনেকগুলো গাড়ি, ঠিক আছে? প্রথম গাড়িতে একটু কথা রাখছি, দ্বিতীয় গাড়িতে একটু কথা রাখছি, তৃতীয় গাড়িতে একটু কথা রাখছি, তারপর সবগুলো গাড়ি যাতায়াত শুরু করলো। এখন দেখো সিরিয়াল মানে কি, একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি আছে, তার পিছনে আরেকটা গাড়ি আছে, তার পিছনে আরেকটা গাড়ি আছে। আর আগে কি ছিল, পাশাপাশি অনেকগুলো গাড়ি ছিল। ওকে, এখন এই সিরিয়ালে যাওয়ার সময়ও তাদের পাঠানোর ভিত্তি অনুসারে, সময়ের উপর ভিত্তি করে এবং ছোটো ছোটো আরও কিছু বিষয়ের উপর ভিত্তি করে এদের আরও 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেই 3টা বিষয় কি? এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। চলো আগে এসিনক্রোনাস থেকে বোঝা যাক। সিনক্রোনাস মানে হচ্ছে যা সিনক্রোনাস করা হয় নাই। তাহলে সিনক্রোনাস করা হয় নাই মানে কি? সিনক্রোনাস করা হয় নাই মানে হচ্ছে এই যে অনেকগুলো ট্র্যাকের ভিতরে আমাদের তথ্য রাখছিলাম, এই প্রত্যেকটা তথ্যে আসলে হয় 0 রাখা হবে অথবা 1 রাখা হবে, কারণ কম্পিউটার সবচেয়ে ছোট জিনিস বোঝে, যাকে বলা হয় বিট। যাকে বলা হয় বিট, সবচেয়ে ছোট সংখ্যা, একটা ঘর যার ভিতরে শুধুমাত্র 1 রাখা যায় অথবা 0 রাখা যায়। এখন ওই যে ট্র্যাকের ভিতরে আমাদের এই 0 1গুলো রাখছিলাম, সেই ধরো প্রত্যেকটা ট্র্যাকে শুধুমাত্র একটা অক্ষর নেওয়া যায়, হিসাব করো।
প্রত্যেকটা ট্র্যাকে শুধুমাত্র একটা অক্ষর নেওয়া যায়। আমি যাই বলি, ঠিক আছে, আমি যাই বলি, সরেয়া মরিষ্কারমি, ঠিক আছে, এখানে ধরো টেকনিক্যালি 3টা অক্ষর আছে, সরেয়া আছে, রস্যই আছে, ম আছে। হ্যাঁ, এই 3টা অক্ষর ও পাঠাবে 3টা ট্র্যাকে। যদি 1 2 3 4 বলি তাহলে হচ্ছে যে 1 2 3 4 4টা হচ্ছে যে ডিজিট আছে, প্রত্যেকটা এক একটা অক্ষর, প্রত্যেকটা এক একটা অক্ষর, তাহলে প্রত্যেকটা যদি এক একটা অক্ষর, এখানে 4টা গাড়ি দরকার। ওকে, তাহলে এই দেখো আমি তোমাদের গাড়ির উদাহরণ দিয়ে বলতেছি, এর মানে এই না যে এটা গাড়ি, ঠিক আছে, আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য গাড়ির উদাহরণ দিচ্ছি। ওকে, তাহলে এই যে প্রত্যেকটা গাড়ির ভিতরে আমি একটা করে অক্ষর রাখলাম, সেই গাড়ি সবগুলো যখন ছেড়ে দিল, এই প্রত্যেকটা গাড়ি, ধরো একটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, তারপর আরেকটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, তারপর আরেকটা গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল, তাহলে প্রত্যেকটা গাড়ির যে মাঝখানে যে ব্যবধান, অর্থাৎ গাড়ি স্টার্ট দেওয়ার সময়কাল এবং যাওয়ার যে সময়কাল, তা ভিন্ন ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। ধরো আমি একটা অক্ষর বললাম, সেই অক্ষর বলার সাথে সাথে, একটা অক্ষর বলার সাথে সাথে ওই গাড়ি ছেড়ে চলে গেল, তারপর আবার দ্বিতীয় অক্ষর আসলো, সে ওই অক্ষর পাওয়ার সাথে সাথে গাড়ি ছেড়ে চলে গেল, ঠিক আছে, অক্ষর পাইলেও সাথে সাথে চলে গেল, থামলো না। এটা কীরকম হতে পারে, ধরো মোবাইলে যখন আমরা টেক্সট লিখি, তখন যখন যে টেক্সটটা লিখি সেই টেক্সটটাই তাড়াতাড়ি আমাদের কিবোর্ডে চলে যাবে, আমরা যে বক্সে দেখতে চাই সেই বক্সে চলে যায়। আবার যখন আমরা কতক্ষণ বসে থাকি, তো ওই গাড়িও বসে থাকে। আবার যখন কোনো একটা হচ্ছে যে ওয়ার্ড আমরা কি মানে আমার আলফাবেট চাপি, সেই আলফাবেটটা চেপে ওটা ইসে নিয়ে যায়। তাহলে এটা হচ্ছে এসিনক্রোনাস মেথড। এর মানে কি, মাঝখানে কোনো ডেটা পাঠানোর মধ্যবর্তী সময়কাল ভিন্ন ভিন্ন হতে পারে, সিনক্রোনাস হওয়ার দরকার নেই, একই পথে যাওয়ার দরকার নেই। চলো এরপর আসা যাক সিনক্রোনাস। তাহলে দেখো এসিনক্রোনাসের সিনক্রোনাসের ব্যাপারটা বলে দিছি। সিনক্রোনাস মানে কি, এই যে গাড়িগুলো আছে, এই প্রত্যেকটা গাড়ি একই সময়কাল ভেদে যাবে। তাহলে কিভাবে সম্ভব, সেটা হচ্ছে এসিনক্রোনাসে যেহেতু তারা আলাদা আলাদা যাওয়ার দরকার ছিল, সে তথ্য পাইলেই চলে যেত, সে তথ্য পাইলেই চলে যেত। তো সিনক্রোনাসে তথ্য পাইলেই চলে যাবে না, সে সমস্ত তথ্য প্রথমে একটা জায়গায় রাখবে, ঠিক আছে। তারা সমস্ত তথ্য, আমার সমস্ত কথা একটা মাঠের ভিতরে রাখলো। সেই মাঠের ভিতরে রাখার পর এখন তারা বললো কি, চলো এগুলো একটু ভাগ ভাগ করো, হ্যাঁ, বস্তা 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 বানাও। এই বস্তাগুলো একটা করে বস্তা প্রত্যেকটা গাড়িতে রাখো, প্রত্যেকটা গাড়িতে সমস্ত বস্তা রাখার পর এইবার সবগুলো গাড়ি একসাথে ছাড়ো। তাহলে কী হবে, সবগুলো গাড়ির যে সময়কাল সেটা সমান ব্যবধানে থাকবে। বোঝা গেছে কথা। এই কারণে সিনক্রোনাস কী করবে, সমস্ত তথ্য এক জায়গায় রাখবে, তারপর সেইখান থেকে এটাকে ভাগ ভাগ করবে ব্লক আকারে, সেই ব্লকগুলো হচ্ছে গাড়ির ভিতরে রাখবে, তারপর গাড়িগুলো একসাথে ছাড়বে। এই কারণে গাড়ির চলনকাল বা ওই যে ডেটা পাঠানোর যে সময়কাল সেটা হবে সমান, তবে একটা জায়গায় রাখার কিন্তু দরকার হইল। এখন এই দুইটা জিনিস সম্বন্ধে আমরা একটা কথা বলি, যে প্রত্যেকটা গাড়ি, এখন বাস্তবে কি আসলে আমাদের মেশিনের ভিতরে, আমাদের কমিউনিকেশন সিস্টেমের ভিতরে কোনো গাড়ি আছে? নাই। কিন্তু দেখো যখন আমরা একটা গাড়ি দেখি, তখন হচ্ছে যে গাড়ি একটা দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই একটা গাড়ি আসছে, এই সামনে 2টা চাকা, সামনে একটা গ্লাস, পিছনে হচ্ছে বন্ধ, পিছনে 2টা চাকা, একটা গাড়ি 4টা চাকা, মাঝখানে ফাঁকা জায়গা আছে, চলো একটা গাড়ি পাইলাম, এই তথ্যটা আমরা রাখলাম। কিন্তু যেহেতু মেশিনের কমিউনিকেশন মেশিনের ভিতরে কোনো গাড়ি নেই, ওর ভিতরে এক ধরনের গাড়ির চাকা সিস্টেম লাগানো হয়। সেটা কীরকম, প্রত্যেকটা তথ্যের শুরুতে এরকম একটা জিনিস দেওয়া হয় যাতে বোঝা যায় যে একটা তথ্য আসতেছে, শুরু হয়েছে, এবং প্রত্যেকটা শেষে লেস জাতীয় কিছু দেওয়া হয়। এই দুটোটা বলে স্টপ বিট এবং স্টার্ট বিট। স্টার্ট বিট মানে ও বলে দেয় যে আসতেছে, আর স্টপ বিট মানে ও বলে যে আমার আসা শেষ হয়েছে, একটা তথ্য আসা শেষ হয়েছে বা একটা ব্লক আসা শেষ হয়েছে, ঠিক আছে। এর মানে কি, সরি, এসিনক্রোনাসে প্রত্যেকটা ক্যারেক্টারের প্রথমে একটা হচ্ছে আসার বাণী দিতে হয়, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের শেষে একটা শেষ হওয়ার বাণী দিতে হয়, প্রত্যেকটা ক্যারেক্টার। এখন তুমি বলতেছো একটা ক্যারেক্টার তো মনে হয় যে একটা বিট দ্বারা করা সম্ভব, অসম্ভব। একটা ক্যারেক্টার বানানোর জন্য 8টা বিট দরকার। বিট জিনিসটা কি, এটা আমরা আরও ডিটেলসে জানবো নেক্সট চ্যাপ্টার যখন আসবো, তাই এখন আমরা বিট নিয়ে অত বেশি মাথা ঘামাঘামি করবো না। তবে এটা বুঝে নিই, বিট হচ্ছে সবচেয়ে ছোট একক কম্পিউটারে বোঝার জন্য। কম্পিউটার আসলে বিট নিয়ে কাজ করে, বিট বুঝতে পারে। ওকে, তো এদের জন্য আমরা কি বুঝলাম, যে এদের শুরুতে এবং শেষে এক ধরনের তথ্য দিতে যাতে বুঝতে পারে। সিনক্রোনাসের ব্যাপারটা মোটামুটি সেই রকমই। এদের যে ব্লক আকারে পাঠাচ্ছিলাম, ব্লক কিন্তু একটা ক্যারেক্টার না, ব্লক হচ্ছে কয়েকটা ক্যারেক্টার। একটা ব্লকের ভিতরে বেশ কয়েকটা ক্যারেক্টার থাকতে পারে, ঠিক আছে। এর মানে সে একটু বেশি নিতে পারে, সোজা কথায় সে বেশি নিতে পারে, সে নিয়ম মতো চলে, সে একজন শালীনতাভাবে চলে, এবং এদের সময়ের মাঝখানে কি হবে, ডিফারেন্সটা সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা গাড়ি যে ছাড়বে তাদের মাঝখানে যে ডিফারেন্সটা এটা সমান হবে। ওকে, এখন আসে আইসোক্রোনাস। আইসোক্রোনাস কেন আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে সিনক্রোনাসের কিছু সুবিধা আছে, এসিনক্রোনাসের কিছু সুবিধা আছে। এই দুইটা সুবিধা মিলে আইসোক্রোনাস তৈরি হয়েছে। সিনক্রোনাসের সুবিধা কি, সিনক্রোনাস ব্লক বাই ব্লক ডেটা স্থানান্তর করতে পারে,
আর অ্যাসিনক্রোনাসের সুবিধা কি, অ্যাসিনক্রোনাস কোথাও জমা রাখতে হয় না, ঠিক আছে, কোনো জমা রাখতে হয় না, যখন যেটা আসলে সেটাই চলে যেতে পারে। এই দুইটা জিনিস মিলে হচ্ছে আইসোক্রোনাস। তাহলে আইসোক্রোনাসের ব্যাপারটা কি, আইসোক্রোনাস ব্লক বাই ব্লক ডেটা পাঠায়, এবং আইসোক্রোনাস কোনো ডেটা পাঠাতে হচ্ছে যে সময়ের নির্ধারণ সময় করার দরকার নেই, যখন যে ডেটাটা আসে সেই ডেটাটাই ও পাঠায় দেয়। এখন আমাদের এই জিনিসগুলা একটু সামারাইজ করা যাক। সেটা হচ্ছে যে তিনটা মেথডের ভিতরেই, সিরিয়াল মেথডের যে তিনটা আমরা ভাগ করলাম বা তিনটা আমরা পথ দেখলাম, সেই তিনটার ভিতরেই তিনটা ইম্পর্টেন্ট বিষয় আছে। টাইম গ্যাপের একটা বিষয় আছে, মেমোরির একটা বিষয় আছে, এবং স্টার্ট এবং ইনবিটের একটা বিষয় আছে। তাহলে কি, অ্যাসিনক্রোনাসে টাইম গ্যাপ ভিন্ন ভিন্ন হতে পারে, প্রত্যেকটা ডেটার মাঝখানে যে টাইম গ্যাপ সেটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু অ্যাসিনক্রোনাসের মেমোরি দরকার হয় না, এবং অ্যাসিনক্রোনাসের প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে এবং শেষে স্টার্ট এবং ইনবিট থাকে। সিনক্রোনাস আসি, সিনক্রোনাসের প্রত্যেকটা ডেটার ব্লকের টাইম গ্যাপ হয় সমান, অর্থাৎ প্রত্যেকটা ব্লক নির্দিষ্ট সময় পর পর যায়, এবং যেহেতু এদের ব্লক বানাইতে হয়, ডাটাটাকে এক জায়গায় জমা করতে হয়, তাই সিনক্রোনাসের মেমোরি দরকার হয়, এবং সিনক্রোনাসের প্রত্যেকটা ব্লকের শুরুতে এবং শেষে স্টার্ট এবং ইনবিট দিতে হয়। আইসোক্রোনাস হচ্ছে এদের একটা ফলাফল। সেই ফলাফলটা কি, আইসোক্রোনাস এর টাইম গ্যাপ ভিন্ন ভিন্ন হতে পারে, আইসোক্রোনাসের মেমোরিরও দরকার হয় না, তবে আইসোক্রোনাস স্টার্ট এবং ইনবিট দিতে হয় প্রত্যেকটা ব্লকের শুরুতে এবং শেষে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি মোড। মোড বলতে কি, যে আমরা যে কথা বলি, সেই কথা সেই কথা যে আমরা বলি সেটা হচ্ছে যে, ধরো আমি শুনতেছি কথা, এটা এক ধরনের মোড। আমি বলতেছি, আরেকজন শুনতেছে, সেটা এক ধরনের মোড। এবং আমি শুনতেও পারি, বলতেও পারি, এটা আরেক ধরনের মোড। তাহলে এই মোডকে প্রবাহের দিকের ভিত্তিতে হচ্ছে তিন তিন ধরনের ভাগ করা যায়, এবং প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে তো বিভিন্ন ধরনের ভাগ করা যায়। চলো আগে প্রবাহের দিক থেকে চিন্তা করি। সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড মানে কি, যদি এরকম কোনো মেশিন থাকে, আমি তো মানুষ দ্বারা বুঝেছি, কিন্তু এটা তো হচ্ছে এই মোডটা কি, মেশিনের। যদি এরকম একটা মেশিন থাকে, যে মেশিনটা শুধুমাত্র হয় ডেটা পাঠাতে পারে অথবা শুধুমাত্র ডেটা রিসিভ করতে পারে, তাকে বলা হয় সিমপ্লেক্স মোড। চিন্তা করো, শুধুমাত্র হয় ডেটা পাঠাতে পারে অথবা শুধুমাত্র ডেটা নিতে পারে। তাহলে তুমি ভাবতে পারো যে এরকম কি মেশিন আছে। চলো আমি তোমাদের বুঝাই। তোমাদের কাছে কখনো কি রেডিও ছিল, যার শুধু রেডিও, শুধুমাত্র রেডিও, ট্যাপ রেকর্ডার না, শুধুমাত্র রেডিও। এই রেডিওগুলা যখন হচ্ছে অন্য অন্য জায়গায় বেতার চলে, ও শুধুমাত্র এটা রিসিভ করতে পারে, রিসিভ করে আমাদের শোনাতে পারে। কিন্তু ওই রেডিও থেকে কিন্তু তুমি আরেকজনকে কিছু শোনাতে পারবে না, আরেকজনকে কিছু পাঠাতে পারবে না। ওই রেডিওটা শুধুমাত্র ডেটা রিসিভ করতে পারে। এরকম ওই রেডিও স্টেশনগুলোর কথা চিন্তা করি, ওই স্টেশনগুলো শুধুমাত্র ডেটা পাঠাইতে পারে। ওইখানে যে মেশিন আছে সে শুধুমাত্র ডেটা পাঠাইতে পারে, তার রিসিভের মানে হচ্ছে যে ব্যবস্থা নাই, সে কোনো ডেটা রিসিভ করতে পারে না। এখন আসি হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড মানে কি, এরকম একটা মেশিন যে যদিও দুইটা কাজই করতে পারে, ডেটা পাঠাতেও পারে, ডেটা রিসিভও করতে পারে, কিন্তু একই সাথে দুইটা করতে পারে না। তো এরকম কি কোনো মেশিন আছে? আছে। এই মেশিনটার নাম হচ্ছে খুবই মানে প্রচলিত মেশিন, এটা হচ্ছে ওকি টকি। তোমরা হয়তো পুলিশদের হাতে একটা মেশিন দেখবে যেটা ফোনের মতো, যার মাধ্যমে অন্যদের কথা আসে, কিন্তু ওই মেশিনগুলো একই সাথে উভয় কাজ করতে পারে না। ওই মেশিনটা ওই একই সময় হয় ডেটা রিসিভ করে অথবা ডেটা পাঠায়। এই কারণে দেখবা যে ওই মেশিনে একই সাথে দুজন কথা বলে না। একজন যখন বলে ওভার, তখন আরেকজন আবার কথা বলা শুরু করে, আবার যখন আরেকজন বলে ওভার, তখন আরেকজন কথা বলা শুরু করে, এবং যখন সমস্ত কথা শেষ হয়ে যায় তখন বলে ওভার অ্যান্ড আউট। যাই হোক, এরপরে আসা যাক ফুল ডুপ্লেক্স মোড নিয়ে। ফুল ডুপ্লেক্স মোড কী করে, একই সাথে উভয় কথা বলতে পারে, আর সেটা আমরা এখন সবচেয়ে বেশি ইউজ করি। যেমন হচ্ছে মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স, তোমার হচ্ছে যে ভিডিও কল ফুল ডুপ্লেক্স, এই টাইপের মেশিনগুলো হচ্ছে সাধারণত ফুল ডুপ্লেক্স। আমাদের কম্পিউটার, মোবাইল, এগুলো সব ফুল ডুপ্লেক্স মোড। ওকে, এখন প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে মোড কী কী হতে পারে এটা বুঝতে নেওয়া যাক। প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে হতে পারে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে কি, তুমি যে তথ্য পাঠাচ্ছ এটা শুধুমাত্র একজন রিসিভ করবে। তুমি যে তথ্য পাঠাচ্ছ সেটা শুধুমাত্র একজন রিসিভ করবে, তাহলে সেটা হচ্ছে ইউনিকাস্ট।
যেমন তুমি একজনকে শুধুমাত্র ফোন কল করতে পারো, ওই ফোন কলটা শুধুমাত্র একজনই পাবে, ইউনিকাস্ট। তুমি একজনকে শুধুমাত্র মেইল পাঠাইতে পারো, সেটা শুধুমাত্র একজনই রিসিভ করবে, সেটা হচ্ছে ইউনিকাস্ট। আবার কি হতে পারে, ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে কি, তুমি ডাটা পাঠায় দিলা একটা নির্দিষ্ট জায়গা, ওই আন্ডারে যত মানুষ আছে, ঠিক আছে, সবাই নিতে পারবে, সবাই ডেটা গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। এই করে দেখো বলা হয় টেলিভিশন বেতার ব্রডকাস্ট করা হয়, কারণ টেলিভিশন বেতার এরকম করে পাঠানো সম্ভব না যে এই মানুষ শুনবে, এই মানুষ শুনবে না, ঠিক আছে, তাই ওইটা করা হয় ব্রডকাস্ট। তো ব্রডকাস্ট ব্যাপারটা কি, যে তুমি ছাড়লা কিন্তু তুমি কোনো মানুষ বিবেচনা করো নাই, যারা এই রেঞ্জের ভিতরে পড়বে তারা সবাই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে। তবে আরও একটা বিষয় আছে, সেটা নাম হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট না ব্রডকাস্ট না ইউনিকাস্ট, এই দুইটার মাঝামাঝি একটা জিনিস। কীরকম, সেটা হচ্ছে যে তুমি একটা তথ্য পাঠাইলা এবং বলে দিলা যে এই লোক এই তথ্যটা পাবে। যেমন হচ্ছে তুমি যদি কনফারেন্স কলে থাকো, তাহলে হচ্ছে যেই কজন লোককে তুমি একসাথে কল দিলা তারা এটা শুনতে পারে। কনফারেন্স ভিডিও কলে থাকো, তাহলে যারা যারা এটা পাবে সেটা তারা গ্রহণ করতে পারবে। এগুলো হচ্ছে মাল্টিকাস্টিংয়ের উদাহরণ। তাহলে প্রাপকের সংখ্যার ভিত্তিতে মোড হতে পারে 3 ধরনের, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আবার প্রবাহের দিক হতেও হতে পারে 3 ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ওকে, সামনে এগোনো যাক। মিডিয়া। মিডিয়া হচ্ছে, মিডিয়ার বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। এই মাধ্যম দিয়ে, এই যে প্রথমে যখন আমরা বলছিলাম যে 5টা দিক আছে, হ্যাঁ, এই 5টার ভিতরে মাঝখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাধ্যম। এই মাধ্যম কি হতে পারে, সেটা তার যুক্ত মাধ্যম হতে পারে এবং তার বিহীন মাধ্যমও হতে পারে। দেখো, যখন তোমরা কোনো কিছু ইন্টারনেটে পাও, সেই ইন্টারনেটের তথ্যটা তোমাদের মোবাইলে কিন্তু কোনো তার লাগানো থাকে না, তাই না? তোমরা সরাসরি, এটা হচ্ছে যে তার মুক্ত একটা বিষয়ের মাধ্যমে তোমরা জিনিসটা উপলব্ধি করতে পারো। আর তার যুক্ত কি, যেমন হচ্ছে আমি এখন কথা বলতেছি, আমার কাছে যে হেডফোনটা আছে, এই হেডফোনটা একটা তার আছে, এই তারটা সরাসরি কি কম্পিউটারের সাথে কানেক্টেড হয়েছে, তখন এই কম্পিউটার আমার এই ডাটা নিতে পারতেছে এবং হচ্ছে এটা প্রসেস করতেছে, ঠিক আছে? তাহলে আমার এই হেডফোনটা হচ্ছে একটা তারযুক্ত মিডিয়া। তাহলে তারযুক্ত মিডিয়া কত প্রকার হতে পারে? তারযুক্ত মিডিয়া মোটামুটি 3 প্রকার হয়। এর ভিতরে কোএক্সিয়াল কেবল নামে একটি ধরনের কেবল আছে, যে কেবলটা হচ্ছে যে অনেকটা ইউজ হয়, অনেক জায়গায় ইউজ হয়, যে মোটামুটি সস্তা। ওকে, এরপরে আছে টুইস্টেড পেয়ার কেবল। ওকে, টুইস্টেড পেয়ার কেবল, এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে এক ধরনের তারযুক্ত মিডিয়া। এখন এই ব্যাখ্যাটা আমরা কিছুক্ষণের মধ্যে বলবো। ওকে, এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, এ হচ্ছে এক ধরনের তারযুক্ত মিডিয়া এবং এটা হচ্ছে বহুল ব্যবহৃত, এটার নাম হয়তো দু এক জায়গায় শুনে থাকতে পারো। ওকে, এরপর আসা যাক তার মুক্ত কী কী আছে। তার মুক্তের প্রথমে আমরা একটা ভার্সন বুঝি, সেটা হচ্ছে তার মুক্ত 3 ধরনের হতে পারে। তার মুক্ত যে মিডিয়া তা হতে পারে 3 ধরনের, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড। মাইক্রোওয়েভ কথাটা মনে হয় যে তোমরা খুব বেশি শুনছো, যে মাইক্রো ওভেন শুনছো, যদি ওয়েভ শোনো নাই। মাইক্রো ওভেন এবং মাইক্রোওয়েভ যদি এক কথা না, কিন্তু এই দুজনের নামের প্রথমে কেন মাইক্রো হইলো, কারণ তারা একটা নির্দিষ্ট ব্যবস্থা অবলম্বন করে, যেই কারণে এদের নাম হয়েছে মাইক্রো। রেডিও ওয়েভ তোমরা শুনতে পারছো, কারণ রেডিও ওয়েভের মাধ্যমে রেডিও চালনা করা হয়, এবং ইনফ্রারেড হচ্ছে তার চেয়েও বেশ শক্তিশালী এক ধরনের মিডিয়া। এখন এই যে মাইক্রোওয়েভ আছে, তার আন্ডারেও কয়েকটা শ্রেণীবিন্যাস আছে। সেগুলো হচ্ছে মাইক্রোওয়েভকে মোটামুটি 2 ধরনের ভাগে আগানো যায়। ধরো ব্লুটুথ এবং টেরিস্টেরিয়াল। ব্লুটুথ হচ্ছে যে আবার আরও এদের ভিতরে কয়েকটা ভাগ আছে, সেটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো সব ব্লুটুথের অন্তর্গত। তোমরা ভাবতে পারো যে ওয়াইফাই আলাদা জিনিস, ব্লুটুথ আলাদা জিনিস, না। ব্লুটুথ হচ্ছে শুরু, এর আন্ডারে বের হয়েছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, হ্যাঁ। আর টেরেস্টেরিয়াল, এর আন্ডারে আছে স্যাটেলাইট, বা 2 ধরনের স্যাটেলাইট ধরতে পারি। ওকে, নো প্রবলেম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মিডিয়ার ট্রি, যার আন্ডারে আমরা কথা বলতে পারি। এই জিনিসগুলা আমরা নেক্সটে খুবই ব্যাখ্যাকারে বুঝবো, যে কোনটা কি, কেন, এই সম্বন্ধে আমরা আইডিয়াটা বুঝবো। চলো আগানো যাক। টুইস্টেড পেয়ার কেবল। তোমরা ডান পাশে চিত্রটা খেয়াল করো, যে এইখানে 4 জোড়া তারকে টুইস্ট করা আছে, মোড়ানো আছে। এইখান থেকেই আসলে এদের নামটা আসছে। টুইস্ট করা মানে মোড়ানো, পেয়ার মানে হচ্ছে জোড়া, মানে পেয়ারে জোড়ায় মোড়ানো আছে। এখন এই জিনিসগুলো একটা নির্দিষ্ট ফর্মুলেটার মাধ্যমে গেছে। কীরকম? সবচেয়ে ভিতরে
যে তামার তারটা থাকে একে বলা হয় কন্ডাক্টর, কারণ এর ভিতরে হচ্ছে মানে এটাই কন্ডাক্ট করে, এটাই হচ্ছে যে সব কিছু বহন করে নিয়ে যায় কন্ডাক্টর। এর উপরে এক ধরনের তার থাকে যাকে বলা হয় ইনসুলেটর, যা 2-3টা কন্ডাক্টরের মাঝখানে ডেটাকে হচ্ছে আউলয়ে যেতে বাধা দেয়। ঠিক আছে, অর্থাৎ এক ডেটা আরেক ডেটার সাথে যাতে আউলয়ে না যায়, মিশে না যায়, সেই জন্য এই ইনসুলেটর রাখা হয়। এবং এই 4-5টা যে মানে হচ্ছে যে পেয়ার আছে, এই পেয়ারগুলোকে আরেকটা কেবল জ্যাকেটের মাধ্যমে এদের সবাইকে আটকে রাখা হয়। তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ। তবে এরা টুইস্টেড করা থাকা অবস্থায়ও এদের ভিতরে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো হচ্ছে যে খুব বেশি দূর পর্যন্ত যেতে পারে না। খুব বেশি দূরে গেলে এরা হচ্ছে এক ডেটা আরেক ডেটার মাঝখানে এসে নষ্ট হয়ে যায়। তোমরা ভাবতে পারো যে কী ডেটা, যে এক ডেটার মাঝখান থেকে আরেক ডেটা চলে যায়। এটা হচ্ছে এদের ভিতরে এক ধরনের চুম্বকীয় ব্যাপার স্যাপার আছে। তার ভিতরে চুম্বকীয় ব্যাপার স্যাপার আছে। এই চুম্বকীয়র কারণে যেহেতু এর ভিতরে তথ্য যাচ্ছে 0 আর 1, ঠিক আছে, বা বলতে পারো কারেন্ট যাচ্ছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ, তাহলে এই ভোল্টেজগুলো হচ্ছে যে যদি কোনো কারণে একটা তারের ভোল্টেজের সাথে আরেকটা তারের চুম্বকীয় কারণে ভোল্টেজ কমে যায় বা বেড়ে যায়, তাহলে তো আমাদের তথ্য নষ্ট হয়ে যাবে, তাই না? তো দেখা গেল যে এই কেবলের মাধ্যমে মোটামুটি 100 মিটার পর্যন্ত কোনো কষ্ট ছাড়াই পাঠানো যায়। শুধু তার দিয়ে 100 মিটার পর্যন্ত মোটামুটি কোনো কষ্ট ছাড়াই, রিপিটার ছাড়াই ঝামেলামুক্তভাবে তথ্য পাঠানো যায়। এদের ভিতরে টুইস্টেড পেয়ার কেবল আছে মোটামুটি 2 ধরনের। একটা হচ্ছে এসটিপি, মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এবং একটা হচ্ছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। বুঝতেই পারতো, যেহেতু জ্যাকেটটা আছে ওইটা শিল্ডিং করা আছে, যদি শিল্ডিং করা না থাকে তাহলে সেটা আনশিল্ডেড। ওকে, আঁকানো যাক। কো অ্যাক্সিয়াল কেবল এ হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের চাইতে একটু ভালো। কেন একটু ভালো? আগেরবার আমরা কি করছিলাম, যে তারগুলো শুধু পেঁচায় রাখছিলাম, এই কারণে বেশি দূর পর্যন্ত তথ্য যেতে পারে নাই। কিন্তু এইখানের মডেলটা দেখো ভিন্ন। কীরকম? এটা সবচাইতে ভিতরে আছে সেন্টার, যার ভিতর দিয়ে তথ্য যায়। এরপর আছে একটা শিল্ড, ধরো প্লাস্টিকের একটা শিল্ড আছে। এরপরে আরেকটা হচ্ছে মানে ইন্ডাক্টর আছে, ঠিক আছে, মানে কোর আছে আরেকটা, সেটা ধরতে পারো তামার। ঠিক আছে, এইটা করে কি, যে আশেপাশের সমস্ত চুম্বকীয় ব্যাপার স্যাপার আছে, এই চুম্বকীয় ব্যাপার স্যাপারগুলো ভিতর দিকে যেতে চায় না এবং ভিতরের তথ্যকে বাইরের দিকে আসতে দেয় না। সে হচ্ছে যে আসল ধরনের শিল্ড। তার উপরে আরেকটা প্লাস্টিকের জ্যাকেট থাকে, যেহেতু ওর উপরে সিকিউরিটি বেশি, তাই ওর ভিতরে যে ডেটা আছে এটা সুরক্ষা বেশি, একবারে সুরক্ষিত না, সুরক্ষা বেশি। তাহলে যেহেতু এর ভিতরে সুরক্ষা বেশি, একটু বেশি দূর পর্যন্ত তথ্য নিয়ে যেতে পারে কোনো সমস্যা ছাড়াই। তাহলে এর রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে 500 মিটার পর্যন্ত। দেখো আগের বার ছিল হচ্ছে 100 মিটার, এবার যেতে পারতেছে 500 মিটার, প্রায় 5 গুণ। এদের হচ্ছে এই যে ভিতরে যেই তোমার সেন্টার কোরটা আছে, এর আয়তনের উপর ভিত্তি করে একে 2 ভাগে ভাগ করা হয়, থিন নেট, থিক নেট। ওকে, এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার। বর্তমানে সবচাইতে বেশি ব্যবহৃত এবং সবচাইতে বেশি উপযোগী যে তার বা হচ্ছে যে তারযুক্ত মিডিয়া, সে হচ্ছে অপটিক্যাল ফাইবার। যেমন বাংলাদেশে আমরা যে ইন্টারনেট চালাচ্ছি, এটা হচ্ছে যে অন্য দেশ থেকে অবশ্যই ইন্টারনেটটা আসছে, যে ব্রডব্যান্ডটা আসছে, এই ব্রডব্যান্ডটা সমুদ্রের নিচ দিয়ে, বঙ্গোপসাগরের নিচ দিয়ে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসছে। তাহলে অপটিক্যাল ফাইবারের গঠন প্রণালীটাকে আমরা একটু বুঝে নিই। সবচেয়ে ভিতরে যেই জায়গা দিয়ে তথ্যটা আসে, এই তথ্যটা আসে আসলে আলোর বেগে, এই কারণে ভিতরে কোনো তার নাই। এর ভিতরে আছে জাস্ট একটা কাঁচ, যা কাঁচের ভিতরে তথ্যকে আলোর রূপে পাঠানো হচ্ছে। মজাদার একটা বিষয়, আমরা অত গভীরে না যাই। তো এর ভিতরে যে মানে হচ্ছে কাঁচ আছে বা একটা খুবই সুন্দর স্বচ্ছ প্লাস্টিক আছে যাকে বলা হয় কোর। এর উপরে একটা অস্বচ্ছ বস্তু আছে যাকে বলা হয় ক্ল্যাডিং। এর উপরে আরেকটা হচ্ছে যে খুবই ভারো, খুবই অস্বচ্ছ বা হচ্ছে এবারে খুবই ঘন, সেটা হচ্ছে কোটিং। তার উপরে থাকে জ্যাকেট। মোটামুটি হচ্ছে এই 4টা লেভেল থাকে। আবার মাঝে মাঝে হচ্ছে স্ট্রেন্থ মেম্বার নামে আরেকটা লেয়ার দেওয়া হয়। এটা হচ্ছে যে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। ওকে, এখন এই অপটিক্যাল ফাইবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড কি আর মাল্টি মোড কি একটু বুঝে নেওয়া যাক। সিঙ্গেল মোড হচ্ছে যখন কোনো তারের ভিতর শুধুমাত্র একই সময়ে একটা তথ্য পাঠানো যায়, বা ধরতে পারে একটা আলোক রশ্মি পাঠানো যায়, সেটা হচ্ছে সিঙ্গেল মোড। এবং শুধুমাত্র এক দিকেই পাঠানো যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এক দিকেই পাঠানো যায়, সেটা হচ্ছে সিঙ্গেল মোড। আর মাল্টি মোড কি? যেটা হচ্ছে 2 দিকেই তথ্য পাঠানো যায়, বাম দিক থেকে ডান দিকেও পাঠানো যায়, ডান দিক থেকে বাম দিকেও পাঠানো যায়, সেটা হচ্ছে মাল্টি মোড। অপটিক্যাল ফাইবার আমাদের বোঝা হলো। এখন আসি মাইক্রোওয়েভের দিকে। মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে এক ধরনের তরঙ্গ। দেখো এইখানে কোনো তার নাই, তাহলে কথাগুলো সব বাতাসের মাধ্যমে শূন্যস্থানের ভিতর দিয়ে যাচ্ছে। ঠিক শূন্যস্থান আসলে আমাদের বাতাসের মাধ্যমে যাচ্ছে। তাহলে এইটার ভিতরে এটাকে তরঙ্গ আকারে পাঠায়।
ঢেউ আকারে পাঠায়। এই ঢেউটা হচ্ছে যে একদিক থেকে আরেক দিকে যাওয়ার পর সেই তথ্যটা রিসিভ করে, তারপর আমরা শুনতে পাই। এখন মাইক্রোওয়েভ আবার মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কিন্তু এই দুজনের তরঙ্গের যে হচ্ছে হার্জ সেটা হচ্ছে 1 GHz থেকে 100 GHz। তাহলে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি আর হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি? দেখো এই যে সারফেসটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীতে আমরা হচ্ছে অনেক এরকম দেখছি, আমাদের তারের থাম দেখছি, তাই না? তো এই যে বিষয়গুলো আছে, যদি আমাদের কোনো তথ্য, মাইক্রোওয়েভের কোনো তথ্য শুধুমাত্র হচ্ছে যে একটা তারের থাম থেকে আরেকটা তারের থামে গেল, সেখান থেকে আরেকটা, সেখান থেকে আরেকটা, অন্যদিকে কোথাও গেল না, আমাদের মাটিতে পুঁতে রাখা যেই নেটওয়ার্কের ইগুলো আছে, এগুলোর মাধ্যমে যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে এগুলোর বলা হয় টেরিস্টেরিয়াল। অর্থাৎ এটা কোনো উপরের কোনো যন্ত্রের সাহায্য নেয় নাই, মাটিতে যে থামগুলো গাড়া আছে এগুলোর একটা থেকে আরেকটা, ধরো হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের সর্ব বামের যে থামটা আছে সেই পয়েন্ট থেকে সর্ব ডানের থামের এখানে কোনো লোক আছে, তার এখানে তথ্য পাঠানো দরকার। তাহলে কি করবে, এই মাঝখানে যে থামগুলো সেই থামগুলো হয়ে 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 ডাটা এগুলো হয়ে 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 তারপরে শেষ মাথায় আসবে। এখন স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি? স্যাটেলাইট মাইক্রোওয়েভটা হচ্ছে কি করে, যে প্রথমে পৃথিবীর একটা যন্ত্রে এই তথ্যটা নেওয়া হয়, সেই তথ্যটা উপরের দিকে ছেড়ে দেওয়া হয়, উপরের দিকে যেতে 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 একটা স্যাটেলাইটকে রিসিভ করে, এই স্যাটেলাইট করে কি আবার হচ্ছে নিচের দিকে যেই জায়গায় আমাদের তথ্য যাওয়া দরকার সেদিকে তথ্য প্রেরণ করে দেয়। তাহলে উপকারটা কি হলো, যে প্রথমবার আমাদের টেরিস্ট্রিয়ালে যাওয়ার জন্য আমাদের মাঝখানে যে 5টা আমাদের থাম আছে, ঠিক আছে, 5টা নেটওয়ার্কের তার আছে, এই 5টা নেটওয়ার্কের তার হয়ে আমাদের ডান পাশে আসতে হয়েছে। এই জন্য বারবার হচ্ছে যে এক একটা নেটওয়ার্কে থামা হওয়ার জন্য ডেটা লস হতে পারে, এবং আরেকটা হচ্ছে সময় সাপেক্ষ হতে পারে, কস্টলি হতে পারে। কিন্তু যখন হচ্ছে এটা সরাসরি স্যাটেলাইট হয়ে চলে আসলো, সেটা হচ্ছে যে কম জায়গা ভ্রমণ করলো এবং তাড়াতাড়ি চলে আসলো। তো এই জন্য আমাদের স্যাটেলাইটেরও খুব বেশি দরকার। আমাদের এরপর আছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, যেটা আমরা হচ্ছে যে নেক্সট সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ।